মুখের সামনে এসে ঠান্ডা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, আমি ডরিয়া। আমি যেন হতভম্ব হয়ে গেলাম, চোখ বড় করে শুধু তার মুখের দিকে তাকিয়ে আছি। এরপর অদ্ভুত একটা হাসি দিয়ে আমার চোখের সামনে সে কালো ধোঁয়ার মতো বাতাসে মিশে গেল। এখানে সব কিছুই যেন আমার বিরুদ্ধে চলছে। আমি মনে মনে ঠিক করেই নিলাম এ থেকে বাঁচার উপায় কোনো রাস্তা নেই, কিন্তু এত সহজে হার মানব না। আমি সবাইকে দেখে নেব। যারা যারা রিশফার প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখেননি তারা দেখে আসবেন, লিংক ডেসক্রিপশন বক্সে। আগের 2 পর্ব যারা দেখেননি তারা এই গল্পটি বুঝতে পারবেন না, তাই ওই গল্পগুলো শুনে এসেই এই গল্পটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন। হাতে ভর দিয়ে উঠতে যাব, এমন সময় হাতটা কাদামাটির মতো কিছুতে দেবে গেল। হাত বের করে আনলাম, এগুলো কি লেগে আছে হাতে? এতক্ষণে খেয়াল করলাম আমি গাছের গোড়া মনে করে তার সাথে যেখানে বসেছিলাম সেটা আসলে একটা মানুষের মৃতদেহ। আমি তাড়াহুড়ো করে সেখান থেকে উঠে গেলাম। খেয়াল করে দেখলাম মৃতটার শরীরে মাথা নেই। অনেকদিন আগে মারা যাওয়ার কারণে পচে গিয়েছে দেহটা, এজন্যই আমার হাত দেবে গিয়েছিল। খুব খারাপ একটা গন্ধ নাকে ভেসে এলো। মনে হলো যেন আমার ভিতরের সব কিছু উল্টে চলে আসবে বমির সাথে। নাক চেপে সেখানে থেকে দৌড় দিলাম, যেভাবেই হোক আমাকে পালাতে হবে। হঠাৎ পিছন থেকে কেউ আমার জামা টেনে ধরে আমার সেই পচা লাশের কাছে নিয়ে ফেলল। কোকড়াতে কোকড়াতে আবার উঠিয়ে দাঁড়িয়ে বললাম, আমাকে কি এখনই মেরে ফেলবে নাকি? অমাবস্যা পর্যন্ত অপেক্ষা কর। হঠাৎ আমার নাম ধরে ডাক দিল, গালিব, তুই চাইলে বাঁচতে পারবি, আমি তোকে ওদের হাত থেকে বাঁচার উপায় বলে দেব। এটা তো আবিরের কণ্ঠ। আবির, কোথায় তুই? সামনে আয় শালা, তুই আমাকে কোথায় এনে ফাঁসিয়ে দিলি? ওপাশ থেকে আওয়াজ এলো। আমি বাধ্য ছিলাম এটা করার জন্য, আমাকে ক্ষমা করে দিস। এই দেখ এখানে আমি, আমাকে বের কর এখান থেকে। আমি আবিরের কণ্ঠের উৎস খুঁজতে লাগলাম, কোথা থেকে কথা বলছে ও। হঠাৎ চোখ পড়ল একটা কাপড়ের ব্যাগের দিকে। এটা তো সেই ডরিয়া নামের পিশাচটা নিয়ে এসেছিল। সে কি ব্যাগটা নিতে ভুলে গিয়েছে নাকি ইচ্ছে করেই ফেলে গেছে? আমি গিয়ে ব্যাগটা হাতে নিলাম। ভেতরে ফুটবলের মতো কিছু একটা লাগছে। ব্যাগটা উল্টো করে ঝাঁকি দিতেই একটা মানুষের মাথা ধপাস করে গড়িয়ে একটু সামনে গিয়ে পড়ল। আমি চমকে উঠলাম, এটা কার মাথা হতে পারে? ধীরে ধীরে এগিয়ে গেলাম। হঠাৎ আবিরের কণ্ঠ, এটা আমার কাটা মাথা গালিব, আর ওইখানে যে পশা গলা লাশটা পড়ে আছে সেটা আমার মৃতদেহ। মানে কি বলছিস তুই? তোকে কি তারা মেরে ফেলেছে? এবার আবির আমার সামনে দৃশ্যমান হলো। একটা সাদা আলোর মতো আবির বলল, গত অমাবস্যায় আমি ছিলাম রিশফার শিকার। তোর মতো সাহসী ছিলাম না আমি, তাই আমি এখান থেকে বেঁচে ফিরতে পারিনি। কিন্তু তুই বাঁচতে পারবি চেষ্টা করলে, কারণ তুই একমাত্র যে ওই বিল্ডিং থেকে বের হতে সফল হয়েছিলি। আবিরের মৃত্যুর কথা শুনে কষ্ট লাগলেও খুব রাগ হলো। তুই আমাকে কেন এর ভিতরে টেনে আনলি? আমি ছাড়া অন্য কাউকে পেলি না? আবির বলল, আমি তোকে টেনে আনিনি। রিশফা যাকে ডরিয়ার উদ্দেশ্যে বলি দেয়, তারপরের বলির জন্য ওই মানুষটা সবচেয়ে কাছের বন্ধুকে টার্গেট করে। আমাকে বলি দেওয়ার পর তুই রিশফার টার্গেটে চলে আসলি, কারণ আমার সবচেয়ে কাছের বন্ধু তুই। তোর মতো কাছের বন্ধুর কপালে খাড়া পড়ুক। তুই যদি এখন অল্প একটুও বেঁচে থাকতে, আমি তোকে পুরো মেরে ফেলতাম। এটা গালিব বলল। যাই হোক, এখন আমাকে বল, রিশফার কাছ থেকে আমি কিভাবে বাঁচতে পারি? শুধু আমি না, আমি চাই এই রিশফার চ্যাপ্টারটা এখানেই ক্লোজ করতে, আর কাউকে যেন সে তার শিকার বানাতে না পারে। এর জন্য যা দরকার তাই করব। আবির বলল, রিশফাকে হারাতে হলে তোর একটা কাজ করতে হবে, কিন্তু এই কাজটা সেদিনই করতে হবে যেদিন রিশফা তোকে বলি দেওয়ার জন্য ডরিয়ার
তার সামনে হাজির করবে, মানে সেই অমাবস্যার রাতে। আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালাম আবিরের দিকে। কাজটা হলো সেই ওয়াশরুমের আয়না। ওই আয়নার মাঝেই রিশফার আত্মা বন্দী হয়ে আছে। তুই যদি ওই আয়নাটা ভেঙে ফেলতে পারিস এবং ভাঙ্গা যে কোনো একটা টুকরো দিয়ে রিশফার শরীরে আঘাত করতে পারিস, তাহলেই রিশফার আত্মা মুক্ত হয়ে যাবে এবং মানুষ মরার পর যেখানে যায় সেখানে চলে যাবে, এই পৃথিবী ছেড়ে। সাথে এই পর্যন্ত যাদেরকে মেরেছে তাদের আত্মাও মুক্তি পাবে, আমি সহ। এটা কি সম্ভব? আয়না ভেঙে রিশফার শরীরে আঘাত করতে হবে? এটা কি করে হবে? তুই তো এখনো বেঁচে আছি, তুই তো মরে ভূত হয়ে গেছিস, তুই এটা করে রিশফাকে মুক্ত করছিস না কেন? আবির বলল, আমি পারবো না এটা করতে। এটা শুধু জীবিত মানুষই করতে পারবে, আর মৃত্যুর পর অনেক কাজ চাইলেও করা যায় না। আর আমাকে বিশ্বাস, তুই এটা করতে পারবি, কারণ তোকে এখনো তারা ভয় দেখাতে পারেনি। হ্যাঁ, না পারলে আর কি, মরে ভূত হয়ে আবার অন্য কারো মরার জন্য অপেক্ষা করব। তবে আমি তোর কাছে একটা কথা জানতে চাই, রিশফা কিভাবে মারা গিয়েছিল তুই কি জানিস? প্রতিদিনের মতো সেদিন রিশফা স্কুলে ফিরেছিল। হঠাৎ সে দেখতে পেল তার ক্লাসের 3-4 জন ছেলে পুরনো মন্দিরের পিছনের দিকে যাচ্ছে। রিশফার কৌতূহল বশত চুপি চুপি তাদের অনুসরণ করলো। মন্দিরের পিছনে গিয়ে দেখে ছেলেগুলো একটা নির্জন জায়গায় বসলো। তারপর একটা ব্যাগ থেকে ইনজেকশন বের করে তার ভিতরে কিছু ভরে নিজেদের শরীরে পুশ করছে। এটা দেখে রিশফা বুঝতে পারল ছেলেগুলো ড্রাগ নিচ্ছে। রিশফা সাহস করে তাদের সামনে গেল। রিশফাকে দেখে সবাই চমকে গিয়ে তাড়াতাড়ি সব লুকিয়ে ফেলার চেষ্টা করলো। রিশফা বলল, লুকিয়ে লাভ নেই, আমি যা দেখার দেখে ফেলেছি। তোদের লজ্জা করে না এই বয়সে এসব করছিস? আমি কালকেই স্কুলে গিয়ে স্যারের কাছে বিচার দেব তোদের নামে। ছেলেগুলো কয়েকবার অনুরোধ করলো রিশফাকে যেন স্যারকে না বলে, কিন্তু রিশফা বলল, আমি বলবই। এ বলে চলে আসছিল। এমন সময় তারা রিশফাকে মুখ চেপে ধরে পা বেঁধে ফেলে। রিশফার চিৎকার করতে পারছে না, কারণ একজন তার মুখটাকে শক্ত করে চেপে ধরে রেখেছিল। তারপর রিশফার মুখ হাত পা বেঁধে ফেললো তারা। মুখের ভিতর লতাপাতা ঢুকিয়ে রিশফার স্কার্ফ দিয়ে মুখটাও বেঁধে ফেললো। এবার রিশফার দম বন্ধ হয়ে আসতে লাগলো ধীরে ধীরে। তার রিশফাকে তুলে জঙ্গলের দিকে দিয়ে রিশফার বাড়ির পিছনে নিয়ে এসে নালার ভিতরে ফেলে দিল। রিশফা হাজার চেষ্টা করলেও সেদিন বাঁচতে পারেনি। তাহলে এই ছিল রিশফার মৃত্যুর রহস্য। যারা ওকে মেরে ফেলল তাদেরকে না মেরে আমাদের মতো সহজ সরল মানুষকে কেন মারছে? আবির বলল, তোর কি মনে হয় এখনো বেঁচে আছে? তাদের শরীর টুকরো টুকরো করে রিশফা খেয়ে নিয়েছে। লাশের খোঁজও পায়নি তাদের বাবা মারা। আচ্ছা, সবাই বুঝলাম, কিন্তু একটা বিষয় আমার মাথায় ঢুকছে না এখনো। তুই আমার কাছে আসলি এবং আমাকে রিশফা থেকে বাঁচার উপায়ও বলে দিলি। রিশফার কবল থেকে এটা কিভাবে করলি? রিশফা যদি এটা জানে তাহলে কি হবে? আবির হাসি মুখে বলল, এটা নিয়ে তোর চিন্তা করার দরকার নেই, কারণ রিশফাই আমাকে তোর কাছে পাঠিয়েছে যাতে তুই বাঁচতে পারিস। রহস্য দ্বিতীয় পাঠ শুরু করছি। এটার মানে কি যে রিশফা আমাকে মারার জন্য এত কিছু করছে, সে আবার আমাকে বাঁচাতে চাই? তুই ইয়ার্কি করতেছিস আমার সাথে? আবির বলল, আমি ইয়ার্কি করছি না। এখান থেকে পালানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। তুই এখন রিশফাদের বাসার ফিরে যাবি। বাকিটা না হয় রিশফার মুখ থেকেই শুনবি। রিশফা তোর জন্য অপেক্ষা করছে। আবির ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আমি ডাকতে লাগলাম, আবির শোনো, আমার কথা শোন। রিশফা আমাকে কেন বাঁচাতে চায়? উত্তর দিয়ে যা শালা, অন্তত তোর কাটা মাথাটা তো নিয়ে যা। এটা এখানে পড়ে থাকবে নাকি? কিন্তু আবির চলে গেল। তাকিয়ে দেখলাম না সেখানে কোনো মাথা আছে আর না কোনো পচা মৃতদেহ। আমি গভীর চিন্তায় পড়ে গেলাম, কি করবে এখন? আবিরের কথা মতো রিশফাদের বাসায় ফিরে যাব নাকি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করব? মাথাটা আমার এলোমেলো হয়ে যাচ্ছে। অবশেষে ঠিক করলাম, এত দূর যেহেতু এসেই গেছি, তাহলে এটার শেষ দেখেই যাই। আমি রিশফাদের বাসায় ফিরে যাওয়ার জন্য মন স্থির করলাম। বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি। ভিতরে
যেতে মনটা সায় দিচ্ছে না। বারবার মনে হচ্ছে এটা হয়তো রিশফার কোনো ফাঁদ হতে পারে আমাকে বাসায় নেওয়ার। আবার মনে হচ্ছে রিশফাকে একবার বিশ্বাস করেই দেখি না। ভাবতে ভাবতে বাসায় ঢুকে পড়লাম। রিশফা কোনো জীবিত মানুষ না, এটা ভাবতেই মনের ভেতর মোচড় দিয়ে উঠল। এসেই যেহেতু পড়েছি, এখন আর ভয় পেলে লাভ কি? আগের চেয়ে অন্যরকম লাগছে বাসাটা। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসলো। কেউ খুব কাকুতি মিনতি করছে, বলছে, ছেড়ে দাও আমাকে, আমার অনেক কষ্ট হচ্ছে, ছেড়ে দাও। আসলে কেউ খুব কাকুতি মিনতি করছে। আমি নিজের মনকে সান্ত্বনা দিলাম, এইসব তো অস্বাভাবিক। আমি এখানে দাওয়াত খেতে আসিনি যে আমাকে ফুলের মালা দিয়ে বরণ করবে। মৃত মানুষের বাসায় এসেছি, নিজেকে যতটা পারি শান্ত রাখার চেষ্টা করছি। সোজা গিয়ে দরজার কলিং বেল দিলাম। আজকে আর দরজা আপনা আপনি খুলছে না। কয়েকবার টোকা দিলাম, কিন্তু কারো কোনো সারা শব্দ নেই। একটু বিরক্ত হলাম। আবির বলল, রিশফা আমার জন্য অপেক্ষা করছে। তাহলে সে কোথায়? দরজা খুলছে না কেন? হঠাৎ উপর থেকে কারো পায়ের শব্দ ভাসলো। কেউ এদিকে ছুটাছুটি করছে, তার মানে ছাদে কেউ আছে। আমি আস্তে আস্তে ছাদের দিকে উঠতে লাগলাম। ছাদে গিয়ে চারিদিকে চোখ বুলিয়ে কাউকেই দেখতে পেলাম না। হঠাৎ আমার কানে কেউ ফিসফিস করে বলল, নোরার জন্য চলে এসেছিস? আমি সাথে সাথে পিছনে তাকালাম, কেউ নেই। তাহলে কি রিশফা আমাকে ফাঁদে ফেললো? সামনে তাকাতেই দেখলাম রিশফা খোলা চুল, নীল চোখ নিয়ে ঠিক আমার মুখের সামনে। আমি হঠাৎ এভাবে রিশফাকে দেখে চমকে পিছনে গিয়ে ধপাস করে পড়ে গেলাম। রিশফা তার সুচালো দাঁত বের করে ভয়ঙ্কর একটা হাসি দিল। আমি নিজেকে সামলে উঠে শরীর থেকে ময়লা ঝাড়তে ঝাড়তে বললাম, বাঁচার জন্য আসতে বলেছ নাকি মারার জন্য? এভাবে কেউ আপ্যায়ন করে নাকি? এবার রিশফা তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। তারপর ছাদের এক কোণে গিয়ে বসলো। আমিও তার পাশে দূরত্ব বজায় রেখে বসলাম। কার মুখ কোনো কথা নেই। তারপর রিশফা বলল, স্যার জানেন, এভাবে থাকতে আমার অনেক কষ্ট হয়। আমি তো মরে গিয়েছিলাম, কিন্তু আমার মা আমাকে ফিরিয়ে এনেছে। আমার প্রতি অতি ভালোবাসা আমার মাকে এই অন্ধকার পথে নিয়ে গিয়েছে। আমি মুক্তি চাই এসব থেকে। আমি চাই না আমার দ্বারা আর কারো মৃত্যু হোক। আমি যতদিন মুক্তি না পাবো ততদিন একজন করে মরতে থাকবেই। আমার আর কোনো পথ নেই। তাই মরার পর মানুষের আত্মা যেখানে চলে যায়, আমি সেখানে যেতে চাই। তাহলে এতগুলো মানুষকে কেন মারলো? আমার বন্ধু আবিরকেও মেরে ফেললে তাদের কারো কাছে সাহায্য চাইতে, হয়তো অনেক আগেই তুমি মুক্তি পেয়ে যেতে। রিশফা একটা মিষ্টি হাসি দিয়ে বলল, তারা কেউ আপনার মতো এত সাহসী ছিল না স্যার। আমি আপনার মতো একজনের অপেক্ষা ছিলাম। আপনাকে প্রথম দিন যখন আয়নাতে ভয় দেখালাম, তখনই বুঝে গিয়েছিলাম আপনি এত সহজে ভয় পাবেন না। আর আমাকে মুক্ত করতে হলে সাহসের সাথে দুনিয়ার মোকাবেলা করতে হবে। আগের কেউ সেটার যোগ্য ছিল না। আমি তাদেরকে মারিনি, তাদের ভয় তাদেরকে মেরে ফেলেছে। হ্যাঁ বুঝলাম, আমি তোমাকে মুক্তি করতে পারবো কিনা জানি না, তবে আমার সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু যদি না পারি তাহলে কি হবে? রিশফা বলল, তাহলে আর কি? আপনাকে মারতে আমার খুব খারাপ লাগবে, কিন্তু মারতে হবে। তারপর আবার আপনার মতো কারো জন্য অপেক্ষা করব। এর মাঝে হয়তো আরো অনেকের পান যাবে। আমি বিড়বিড় করে বললাম, শালা আমার তো কোনো অপশনই নেই। তার মানে আমার বেঁচে থাকার জন্য একটা চান্স আছে। কি আত্মা ফাত্তার খপ্পরে পড়ে এখন জীবনটাই দিতে হবে। রিশফা বলল, সত্যিই আপনার কোনো অপশন নেই। কি কি করতে হবে সেটা আপনার বন্ধু আপনাকে বুঝিয়ে দিয়েছে। নিশ্চয়ই। অমাবস্যা আসতে আর মাত্র 2 দিন। এই 2 দিন আপনি এখানে থাকবেন আমার বন্দী হয়ে। কেউ যেন বুঝতে না পারে আপনি ইচ্ছে করেই বন্দী হয়ে আছেন। এমনকি আমার মাও যেন এসব না জানে। সে জানলে এটা হতে দিবে না, কারণ আমাকে দ্বিতীয়বার হারাতে চাই না সে। যথা আজ্ঞা মহারানী। আচ্ছা তুমি ডোরিয়ার উদ্দেশ্যে বলি দাও, সেটা কি একঘায়ে গর্দান আলাদা করে ফেলো? আমি যদি ব্যর্থ হই তাহলে তো আমার সাথেও এমনটা করবে, তাই না? রিশফা বলল, হ্যাঁ ঠিক তাই। বড় একটা তলোয়ার দিয়ে আপনার শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবো। আমি তো এখনই আপনার শরীরে মাথা দেখতে পাচ্ছি না। হাসতে হাসতে বলল রিশফা। আমি বললাম, ইয়ার কি করবো না একদম।
আমার এদিকে ফাটছে আর তুমি হাসতেছ। আচ্ছা, মাথা কাটা ছাড়া অন্য কোনো সহজ পদ্ধতি নেই মারার? মাথা কেটে ফেললে তো অনেক কষ্ট হবে। রিশফা বলল, আছে তো, আপনার জন্য একদম সহজ মৃত্যু। আপনার 2 পা ধরে 2 দিকে টান দিয়ে ছিঁড়ে ফেললে আপনার কষ্ট কম হবে হয়তো। এর চেয়ে সহজ মৃত্যু আমার জানা নেই। না না থাক, মাথা কেটে ফেলাই ভালো হবে, দ্বিতীয়টা বেশি কষ্ট হবে। রিশফা খুব সুন্দর মায়াবী হাসি দিয়ে বলল, তেমন কিছুই হবে না, আমার বিশ্বাস আপনি পারবেন এটা করতে। আজকে আর রিশফার চেহারায় ভয়ানক ভাবটা নেই, খুব মায়াবী লাগছে চাঁদের আলোতে। দেখলে বোঝা যায় না এই মেয়েটা মারা গিয়েছে। যদি আমি রিশফাকে মুক্ত করতে না পারি তাহলে মরার পর ভূত হয়ে ওর সাথে প্রেম করব। 2 দিন কেটে গেল, আমাকে একটা অন্ধকার রুমে বন্দি করে রাখা হয়েছে। এই 2 দিন আমার খাবার দাবার যত্নের কোনো কমতি ছিল না, কারণ যদি বলি দিতে হলে সুস্থ সবল তরতাজা মানুষ লাগে, আমাকে সেভাবেই তৈরি করা হলো। এই 2 দিন রিশফার একবারও আসেনি এখানে। মেয়েটা কোথায় গেল কে জানে। হঠাৎ রুমের দরজাটা খুলে গেল। রিশফার মা সেই কালো জাদুবিদ্যার পোশাকে রুমে প্রবেশ করলো। আমাকে বলল, চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি মনে মনে বললাম, আপনি কি সারপ্রাইজ জন্য নিয়ে যাচ্ছেন আমাকে সেটা আমি ভালো করেই জানি, কিন্তু সারপ্রাইজ পাওয়ার আগে আমাকে বাথরুমে গিয়ে আয়নাটা ভেঙে তার টুকরোর সাথে নিতে হবে। রিশফা হয়তো সেখানেই অপেক্ষা করছে। আমি পেটে হাত দিয়ে কুঁজো হয়ে বললাম, আন্টি আমার একটু যেতে হবে, খুব চাপ দিয়েছে। এই অবস্থায় সারপ্রাইজ খুব একটা ভালো হবে না। আন্টি হেসে বলল, যাও যাও, তাড়াতাড়ি বেড পরিষ্কার করে এসো, আমি কিছুক্ষণ পর আসছি। আমি পেটে চাপ দিয়ে দৌড় দিলাম ওয়াশরুমের দিকে। এমন অভিনয় করলাম যেন আর একটু হলেই আমার কাপড় খারাপ হয়ে যেত। নিজেকে নিয়ে খুব গর্ব করতে ইচ্ছা করছে, এত সুন্দর অভিনয় করতে পারি আমি। ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে আয়নার দিকে তাকাতেই বড় রকমের ধাক্কা খেলাম। সেখানে কোনো আয়না নেই। তাহলে এখন কি হবে? আরে আয়না কোথায় গেল? এখন আমি কি করব? আয়না ছাড়া রিশফাকে মুক্ত করব কিভাবে? মাথা চুলকাতে চুলকাতে ভাবতে লাগলাম, তাহলে কি ডোরিয়া আমাদের প্ল্যান সম্পর্কে জেনে গিয়েছে? এই জন্য আয়না সরিয়ে ফেলা হয়েছে। তার মানে রিশফা বিপদে আছে। এর মাঝেই দরজাতে টোকা পড়ল। আমি দিশেহারা হয়ে দরজা খুলে দেখলাম আন্টি দাঁড়িয়ে আছে। আন্টি বলল, তোমার হাতে আর সময় নেই, চলো, এখনো দেরি হয়ে যাচ্ছে। আমি বাধ্য ছেলের মতো আন্টিকে অনুসরণ করলাম। মনটা কেমন অস্থির অস্থির লাগছে। রিশফা এখন কোথায় আছে তাহলে? এই 2 দিন আসলে না কোনো আমার সাথে দেখা করতে একদিনও নাকি রাত সেটা বুঝতে পারছি না। বাইরে অন্ধকার নাকি আলো সেটাও দেখতে পাচ্ছি না। আন্টিকে জিজ্ঞেস করলাম, এখন কয়টা বাজে? আন্টি গম্ভীর কথায় বলল, আমাদের সবার জন্য এখন রাত 2টা, আর তোমার জন্য জীবনের 12টা বেজে গেছে। আমি বুঝতে পারলাম আন্টিও জানে আমি আর রিশফা অন্য কোনো প্ল্যান করেছিলাম। আমি চুপ করে রইলাম। আন্টি আমাকে নিয়ে ছাদের সেই চিলেকোঠায় প্রবেশ করলো। অদ্ভুত একটা লাল রঙের আলোতে পুরো রুমটা সজ্জিত। ফ্লোরের মাঝ বরাবর একটা সার্কেল অঙ্কন করা, সার্কেলটা পুরো মোমবাতি দিয়ে ঘেরাও করা, আর এক পাশে রাজকীয় চেয়ার রাখা। আমি বুঝতে পারলাম এই চেয়ারে ডোরিয়া বসবে এবং সামনেই আমাকে বলি দেওয়া হবে। হঠাৎ বিকট একটা শব্দ শুনে পুরো রুমটা কেঁপে উঠল। মনে হলো যেন বিল্ডিংটা ধসে পড়েছে। আমি কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ঝুঁকে রইলাম। একটু পর স্বাভাবিক হলো সব। আমি চোখ খুলে দেখলাম সেই সজ্জিত রাজকীয় চেয়ারে একজন বিশাল আকৃতির দানব বসে আছে। আমি মনে মনে একটু ভয় পেলাম, কারণ এমন বিশাল আকৃতির মানুষ তো দূর, কখনো জন্তু জানোয়ারই দেখিনি জীবনে। চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। আন্টি তার সামনে হাঁটু গেড়ে বসে বিড়বিড় করে কি যেন পড়ে যাচ্ছে। এটাই হয়তো দুনিয়ার আসল রূপ। আমি এখন বুঝতে পারছি রিশফা কোথায়। তারই তো আমাকে বলি দেওয়ার কথা। হঠাৎ সে তার হাত উঠিয়ে 3বার চেয়ারে বাড়ি দিল। আন্টি সাথে সাথে উঠে গিয়ে রুমের এক কোণে থেকে একটা মোটা গাছের খাড়ি নিয়ে আসলো। গাছের খাড়িটা তার সামনে রেখে আমাকে ধরে নিয়ে বসিয়ে দিল সেখানে। ডোরিয়া ঝাঁঝালো কণ্ঠে বলল,
তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুই এমন একজনের কাছে নিজেকে উৎসর্গ করেছিস যে তোকে মুক্তি দিবে। তুই আর রিশফা মিলে যে ফোন দিয়ে এঁটেছিলি সেটা আমি জানতে পারবো না কিভাবে ভাবটি। আমি সব কিছু সম্পর্কে অবগত আছি, তাই আয়নাটা খুলে রিশফার মাকে লুকিয়ে রাখতে বলেছিলাম। তোদের মতো সাধারণ মানুষেরা আমাকে কখনো ধোঁকা দিতে পারবি না। আমি বললাম, আমি তোর উদ্দেশ্য নিজের ইচ্ছাতে উৎসর্গ হচ্ছি না, আর আমি তোর কাছে মুক্তিও চাইনি। এখানে যা হচ্ছে তা আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। ডোরিয়া বলল, এখানে শুধু আমার হুকুম চলে, তোর কোনো ইচ্ছার মূল্যই নেই এখানে। এরপর চেয়ারের পিছন থেকে একটা ধারালো তরবারি করে রিশফার মায়ের দিকে এগিয়ে দিয়ে ডোরিয়া বলল, সময় হয়েছে। আমি রক্তের গন্ধ পাচ্ছি। রিশফার মা হাঁটু গেড়ে বসে তরবারিটি নিয়ে এসে আমার মাথাটাকা গাছের খাড়ির সাথে লাগিয়ে দিল। আমি চিৎকার করে বললাম, আমাকে যেহেতু মেরেই ফেলবি, তাহলে আমার একটা শেষ ইচ্ছা পূরণ কর। অপূর্ণ ইচ্ছা নিয়ে মরে গেলে আমার আত্মা শান্তি পাবে না। ডোরিয়া বলল, ঠিক আছে, বল তোর শেষ ইচ্ছা কি? আমি তোর ইচ্ছা পূরণ করব। আমি মরার আগে একবার রিশফার মুখোমুখি হতে চাই, তার কাছে ক্ষমা চেয়ে নিতে চাই। আমি তাকে মুক্ত করতে পারলাম না। আমার এই ইচ্ছেটা অপূর্ণ থেকে গেলে আমি শান্তি পাব না। ডোরিয়া বলল, রিশফাকে লোহার শিকলে বন্দি করে রাখা হয়েছে। আমার অজান্তেও ও এমনটা করার সাহস পায় কি করে? তাই ওর সাথে তোর দেখা করানো সম্ভব না। অন্য কোনো ইচ্ছা থাকলে বল। আমি ডোরিয়াকে ভরকে দেওয়ার জন্য বললাম, আমি তো ভেবেছিলাম তুই সব কিছু করতে পারস, সামান্য একটা ইচ্ছা পূরণ করতে পারলি না। তোর কাছে আর অন্য ইচ্ছার কথা বলে লাভ কি? নে আমার মাথা কেটে ফেল, দেরি করিস না। ডোরিয়া খুব রেগে গেল, খড়গড় শব্দ করতে বলল, আমি ডোরিয়া, আমি যা কিছুই তা করতে পারি। ঠিক আছে, তোর ইচ্ছে পূরণ করা হবে। রিশফাকে এখানে নিয়ে আসছি। রিশফার মা বলল, না ডোরিয়া, এটা করবেন না, ওর অন্য কোনো প্ল্যান থাকতে পারে। ডোরিয়া বলল, আয়না তো তোর কাছে, আয়না ছাড়া অন্য কোনো প্ল্যানই কাজ আসবে না আজকে। এই বলে ডোরিয়া হাতের ইশারায় উপরের থেকে রিশফাকে নিচে ফেলল। রিশফার পায়ে শিকল দিয়ে বাঁধা চেহারাটা কেমন মলিন হয়ে গেছে, নীল রঙের চোখগুলো গর্তে চলে গেছে। আমি ধীরে ধীরে রিশফার কাছে গেলাম। রিশফা আমার মুখের দিকে তাকিয়ে শুকনো একটা হাসি দিয়ে বলল, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই স্যার, আপনি আপনার চেষ্টা করেছেন। আমি বললাম, ছোটবেলা থেকে কখনো হাঁটতে শিখিনি। আমার বাবাকে দেখতাম নেশা করে সে এসে প্রতিদিন আমার মাকে মারধর করত। এসব দেখতে দেখতে নিজেকে পাথরের মতো তৈরি করেছে। মা কেউ কথা দিয়েছিলাম আমি তাকে বাবা নামক জানোয়ার থেকে রক্ষা করব। একদিন আমি আমার কথা রেখেছিলাম, নিজ হাতে বাবাকে কেটে টুকরো টুকরো করেছি। আজ পর্যন্ত এই সত্য আমার মা ছাড়া কেউ জানে না, তাই কাউকে এমন কথা দেই নাই যেটা আমি রাখতে পারবো না। আমি তোমাকে মুক্ত করার কথা বলেছিলাম, আমি আমার কথা রাখবো। রিশফা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। ডোরিয়া বলল, কাউকে মিথ্যা সান্ত্বনা দিস না। তুই রিশফাকে দেওয়ার কথা রাখতে পারবি না, কারণ তোর কাছে আয়না নেই। এবার অনেক হয়েছে, তোর সময় শেষ, তৈরি হয়ে নে মরার জন্য। আমি বললাম, আরে কাকা একটু দাঁড়াও। আমার মা আমাকে সবসময় একটা কথা বলতো, বিজয়ের উল্লাস খুব তাড়াতাড়ি করতে নেই। এখানে আমি হেরে যাইনি। কে বলেছে আমার কাছে আয়না নেই? জামার ভেতর থেকে আয়নার ছোট একটা ভাঙ্গা টুকরো বের করে সোজা রিশফার গলায় চালিয়ে দিলাম। রিশফা আগুনের ফুলকির মতো হাসতে হাসতে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। ডোরিয়া গর্জন দিয়ে উঠে বলল, ওর কাছে আয়নার টুকরো কিভাবে এলো? তুই ওর সাথে জড়িত। এই বলে রিশফার মায়ের বুকে তরবারিটা বিঁধে দিল। আমি চলে গেলাম একটু আগে। ওয়াশরুমে ঢুকে দেখলাম সেখানে আয়না নেই। মাথায় হাত দিয়ে চুলকাতে ভাবতে লাগলাম, এবার কি হবে? তাহলে কি আমি ব্যর্থ হব আজ? এর মাঝেই দরজায় টোকা পড়ল। আমি দিশেহারা হয়ে দরজা খুলতে যাব, এমন সময় চোখ পড়ল যেখানে থেকে আয়নাটা খোলা হয়েছিল সেখানে এক কোণে ছোট একটা টুকরো ভেঙে রয়ে গেছে। আমি যেন দেহে প্রাণ ফিরে পেলাম। শয়তানি একটা হাসি দিয়ে আয়নার টুকরো নিয়ে জামার ভিতর ঢুকিয়ে ওয়াশরুম থেকে বের হলাম। ডোরিয়া ক্ষুধার্ত বাঘের ন্যায় গড়গড় করে বলতে লাগলো, তুই আজকে জিতে গেলি,
কিন্তু আমি তোকে ছাড়বো না, আমি আবার ফিরে আসব। এটা বলতে বলতে ডোরিয়া কালো ধোঁয়ার মতো বাতাসে মিশে গেল। রিশফা এখন হাসছে, ওর চোখে মুখে খুশির ঝলক স্পষ্ট দেখা যাচ্ছে। আমি হাত নাড়িয়ে রিশফাকে বিদায় দিলাম। খুব ইচ্ছে করছিল রিশফাকে ধরে রেখে দেই নিজের কাছে, কিন্তু এটা তো সম্ভব না। রিশফাও চলে গেল। মনটা একটু খারাপ হলো, কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে আর কেউ এই নোংরা বলির পাঠা হবে না আজ থেকে। এই বিল্ডিং আজ থেকে অভিশাপ মুক্ত। কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না, ডোরিয়া তো চাইলে এখনই আমাকে মেরে ফেলতে পারত, তাহলে মারল না কেন? প্রশ্নটা থেকেই যাচ্ছে। তারপর কেটে গেল প্রায় 2 মাস। নতুন 2টা টিউশনি পেয়েছি। তারা জীবিত মানুষ, সবাই যে মৃত হবে এমনটা কথা না। খুব ভালোভাবেই কাটছিল দিনগুলো। রিশফার কথা মাঝে মাঝে মনে পড়ে। হঠাৎ একদিন আমার ফোনে অচেনা একটা নাম্বার থেকে কল আসে। আমি ব্যস্ত থাকায় কেটে দিলাম কলটা। আবার কল আসলো। এবার রিসিভ করে জিজ্ঞাসা করলাম, কে? স্যার, আমি রিশফা, আমাকে বাঁচান। যেখানে ভয় পায়। রিশফার এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। রিশফা কি তাহলে মুক্তি পায়নি? জানতে হলে অপেক্ষা করুন সিজন 2 এর জন্য। আর অবশ্যই আপনাদের সাপোর্ট আমাকে পরবর্তী সিজনের জন্য উৎসাহিত করবে। আজকের গল্প এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জানালা বন্ধ করে ঘুমাবেন। আল্লাহ হাফেজ।